রাতের অন্ধকারে নিশ্চুপ থাকা শহরে আধার কাটিয়ে আলোর দেখা মিলল। আবারও মানুষ তার কর্মজীবনে ব্যস্ত হয়ে উঠল। চারপাশে কোলাহলপূর্ণ পরিবেশ, মানুষজন ব্যস্ত পায়ে এগিয়ে যাচ্ছে যে যার কর্মস্থলে। কারোর দিকে নজর দেওয়ার সময়টুকুও নেই যেন। জীবিকার তাড়নায় ছুটতে থাকা মানুষদের আনাগোনা। চারদিকে ভেসে আসছে হর্নের কর্কশ শব্দ। যদিও সেই শব্দ উষার ঘুমে তেমন একটা ব্যাঘাত ঘটাচ্ছে না, কিন্তু ঘুমাতে অসুবিধে হচ্ছে। ঘাড়টা কেমন ব্যথা করছে, যা উষা ঘুমিয়ে থেকে অনুভব করতে পারছে। সেই ব্যথা সহ্য করার ক্ষমতা আর হলো না উষার। পিটপিট করে চোখ দুটো খুলেই ফেললো। নজর ঘুরিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। আড়মোড়া ভাঙার জন্য হাত ওঠাতেই বুঝে তার হাতের বাঁধনটা আর নেই, যেটা রাতের বেলা সাগর ভাই বেঁধে দিয়েছিল। ভুরু কুচকে তাকিয়ে রইল নিজের হাতের দিকে। মাথাটা ঝিমঝিম করছে, ঠিকঠাক ঘুম হয়নি বলেই। হাতের দিকে তাকিয়ে থেকেই উষা বুঝতে পারল সে শুয়ে নয়, বসে আছে। আশপাশে নজর ঘুরিয়ে দেখতে পেল গাড়িতে বসে আছে। তৎক্ষণাৎ মাথায় এলো কেউ কি কিডন্যাপ করলো নাকি তাকে। আতঙ্কিত হয়ে গাড়ির ভেতরটা পর্যবেক্ষণ করতে লাগলো। বাইরে তাকিয়ে দেখতে পেল সবুজে ঘেরা শুনশান জায়গা, গাছগাছালি ছাড়া কিছুই নেই। মাটিগুলোও লাল লাল মাটি দেখে বুঝতে পারল এখনও সে গাজীপুরেই আছে। তবে গাড়িতে কেন? আবারও বাইরে থেকে নজর ঘুরিয়ে গাড়ির ভেতরই স্থির করলো। গাড়ির মডেল দেখে মনে হচ্ছে চেনা পরিচিত কারো। ব্রেনে একটু চাপ দিতেই মনে পড়ল এটা সাগর ভাইয়ের গাড়ি। পরক্ষণে কপালে ভাঁজ পড়ল উষার। সাগর ভাইয়ের গাড়ি হলে সে একা কেন, আর এমন নির্জন জায়গায় কেন? সাগর ভাই কোথায়? ঠিক সেই সময়েই ঝড়ের বেগে গাড়িতে ওঠে সাগর। উষাকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে বলে, কত ঘুমাস রে তুই? সারা রাত ঘুমাইলি, সকাল থেকে ঘুমাচ্ছিস। ঢাকায় পৌঁছাতেও তো টাইম লাগবে, এখন তো রাস্তায় জ্যাম থাকবে, আবার ব্রেকফাস্ট করতে গেলে সময় নষ্ট হবে অনেকটা। উষার ফাঁকা মস্তিষ্ক সাগরের কথা ধরতে পারল না। ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল সাগরের মুখের দিকে। অবাক স্বরে জানতে চাইল, ঢাকা? আমরা ঢাকা যাচ্ছি? সাগর উষার থেকে দৃষ্টি সরিয়ে নিল। সামনে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, হুম। উষার এবার মেজাজ বিগড়ালো। কি শুরু করে দিয়েছে এই লোক! অসহ্য। একে তো গতকাল রাতে তাড়া দিয়ে নিয়ে এলো, না হলুদে অংশগ্রহণ করতে পারলো, আর না মেহেদিতে। এখন আবার বিয়েতে অ্যাটেন্ড না করে ফিরে যেতে হচ্ছে। নাটক পেয়েছে নাকি? যখন যা মনে হবে তখন তাই করবে। করুক না, ব্যাটাকে কি কেউ না করেছে? আমাকে সঙ্গে নিয়ে এমন মেলোড্রামা করার কি আছে? উষা কপট রাগ দেখে বলল, কি ড্রামা শুরু করেছেন আপনি? সাগর কপাল কুঁচকালো, রাগের দৃষ্টি নিক্ষেপ করলো উষার পানে। ড্রামা শুরু করেছি মানে? কি বলতে চাচ্ছিস? ড্রামা না তো কি? কাল রাতে নিয়ে এলেন, আবার আজকে বিয়েতে অ্যাটেন্ড না করে চলে যাচ্ছেন। আপনি যাচ্ছেন যান, আমাকে সাথে নিচ্ছেন কেন? সাগর কিছু বলল না, ভাবলে সিনভাবে তাকিয়ে রইল উষার পানে। উষা সাগরের অমন শীতল শান্ত দৃষ্টি সইতে পারল না। কিছু তো আছে এই দৃষ্টিতে। উষা নিজেকে ব্যস্ত করে তুলতে চাইল, যেন সাগরের সামনে নিজেকে দুর্বল হয়ে পড়তে না হয়। তাই উষা চারদিকে নিজের ফোন খুঁজতে লাগলো। পেয়েও গেল সামনে থেকে। হাতে ফোন নিয়ে কল লাগালো আরাফকে। সাগর চুপচাপ বসে উষার কর্মকাণ্ড দেখছে। একবার, দুইবার, তিনবারের পরেও যখন আরাফ কল রিসিভ করলো না, তখন উষার কানে ভেসে এলো শীতল কণ্ঠস্বর, কল রিসিভ করবে না। আরাফ হয়তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। সারা রাত তোর বান্ধবীর সাথে ঘুরে ভোর 5টায় বাড়ি ফিরেছে, এখন ওঠার কথাও না। উষা সন্নিহান দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। তানহার সাথে ছিল? মানে আপনি বলতে চাচ্ছেন ভাইজান রাতে তানহার সাথে ঘুরেছে? যা শুনতে পেয়েছিস তাই? আচ্ছা, এত কিছু শুনতে চাচ্ছি না আমি, আমাকে বাড়িতে নিয়ে চলুন। সাগর তপ্ত নিঃশ্বাস ফেলল। কালকের ওই ইনসিডেন্টের পরেও তুই ওই বাড়িতে যেতে চাচ্ছিস? রিডিকিউলাস, তোর বোঝা উচিত তুই এখনও আমার সঙ্গেই জড়িয়ে আছিস, হোক সেটা নিজ ইচ্ছাকৃতভাবে নয়। কিন্তু এই সম্পর্ক যত দিন আছে ততদিন আমার সম্মান মানে তোরও সম্মান, আর তোর সম্মান মানে আমারও সম্মান। আর আমি আমার সম্মান নষ্ট করতে চাই না। আচমকাই উষা চুপ হয়ে গেল। আবারও সাগর সেই কথাটাই বলল। ইস, কথাটা শুনতে কত মোহনীয় লাগে। তবে এসব বাদ দিয়ে উষা ভাবল, সত্যিই তো তার তো দম বন্ধ হয়ে আসছিল। সে তো থাকতেই চাচ্ছে না ওই বাড়িতে। না জানি আর কি কি তিক্ত কথা শুনতে হয় তাকে। সে তো মনে মনে ভেবেছিল সকালে আরাফকে বলে চলে আসবে, আর আরাফ এসব জানতে পারলে অনেক রাগারাগি করত। ভাগ্যিস বাসায় ছিল না, যদি থাকতে চাস তো রেখে যাব।
নিজের আত্মসম্মান যদি না থাকে তো থেকে যা। আমি তো চাচ্ছিলাম না কেউ আমাকে অপমান করুক, তাই তো চলে যাচ্ছিলাম। সাগরের রাজভারী কণ্ঠে ভাবুক উষা ছটপট করে ওঠে। কিন্তু চলে গেলে তো আবারও একা একা সাগরের সাথে থাকতে হবে। সব দিকেই মুসিবত। সাগর উষার নীরবতাকে সম্মতি ভেবে নিল। গাড়ি স্টার্ট করলো সে। রাস্তায় কোনো ভালো রেস্টুরেন্ট দেখে গাড়ি থামাবে নাস্তা করতে। প্রিয়তা সকাল সকাল বের হয়েছে। আর্জেন্ট তানহাদের বাসায় যেতে হবে। মন মেজাজ ঠিক নেই তার, নিজের অনুভূতিকে দমিয়ে রাখতে না পেরে। অবশেষে স্বচ্ছকে নিয়ে মনে তৈরি হওয়া ভালোবাসার কথা জানিয়েছিল প্রিয়তা, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে। নারী পুরুষ জাত ভুলে জানিয়েছিল নিজের ভালোবাসার কথা। ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে মনে করতে লাগলো গতকালকে বলা স্বচ্ছের কথাগুলো। প্রিয়তার ভালোবাসাময় কথার বিপরীতে স্বচ্ছের কথা ছিল, আমি মন থেকে আপনার সাথে এমন কথা বলিনি, আপনাকে স্পেশাল ফিল করাতে চাইনি। আমি সব কিছু মজা করে করেছি, নিজের অতীত ভুলতে আর আপনাকে হাসাতেই ফান করতাম। সিরিয়াসলি একটা কথাও বলিনি। প্রিয়তা যেন আকাশ থেকে পড়ল। যে মানুষটা প্রতিটি কথায় তার গভীর অনুভূতি প্রকাশ করত, সে বলছে সব মিথ্যা ছিল, নিজের অতীত ভুলতে প্রিয়তাকে ব্যবহার করেছে। বুকের বাম পাশটা মোচড় দিয়ে উঠল। তাহলে আপনি যে বলতেন প্রিয় আপনাকে আমার দরকার, যে কোনো কিছুর বিনিময়ে হলেও আপনাকে দরকার আমার, আপনি আমার প্রিয়জন, আপনাকে ছাড়া আমার জীবন আমি কল্পনা করতে পারি না, এসব মিথ্যে ছিল। কোনো মেয়ে বন্ধুর জন্য কখনো কোনো গিফট কেনেননি, অথচ আমার জন্য গিফট কিনেছিলেন। এসব কিছুই কি নাটক? মানুষ 2 দিন 10 দিন 1 মাস অথবা 5 মাস, আচ্ছা বাদ দিলাম ওপরে হলে 1 বছর ফান করতে পারে, কিন্তু 4-4টা বছর কেউ ফান করে? 4 বছরে কি আমার জন্য এক ফোঁটা মায়া জন্মায়নি আপনার মনে? মানুষ এতটা মিথ্যুক হয়? এসব নাটক তাহলে আমাকে পটানোর জন্য ছিল? পটানো না, আপনি একটু অন্য টাইপ, স্ট্রিক ফরওয়ার্ড, তাই একটা ইন্টারেস্ট কাজ করতো, নাথিং এলস। আমি তো আপনাকে কোনো কমিটমেন্ট করিনি, রাইট? আর এসব কিছু না, একটা এজে সবারই এমন হয়। সবার এমন হয় মানে? আমি আপনাকে ভালোবাসি আর আপনি বলছেন সবার এমন হয়? কিসের ভালোবাসা? একটা এজে সব মানুষের লাইফেই এমন হয়, এসব কিছু না। একটা ছেলের সাথে কথা বলেছেন, ছেলেটার কিছু একটা ভালো লেগেছে তাই এমন অনুভূতি হচ্ছে, আসলে এসব কিছু না, দিন গেলেই সব ঠিক হয়ে যাবে। প্রিয়তা আর কিছু ভাবতে পারল না। মানুষ এতটা ছলনাময়ী হয়? প্রতিটা কথায় আমার সাথে ফ্ল্যাট করত, এভাবে ধোঁকা খাবে কখনো ভাবতে পারিনি। আকাশ কুসুম ভাবনার মাঝে তানহাদের বাসায় এসে পৌঁছালো প্রিয়তা। কলিং বেল বাজাতেই দরজা খুলল তানহার মা। কুসলাদি বিনিময় করে জানতে চাইল তানহা কোথায়। আন্টি, তানহা কোথায়? তানহা তো বাসায় নেই মা, ওর বাবা বাসায় নেই, তাই ওকে একটু বাজারে পাঠিয়েছি। তুমি তানহার রুমে গিয়ে বসো, ও চলে আসবে এখনই। প্রিয়তার আর ঘরে ঢুকতে ইচ্ছে করলো না। এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন ছিল উষাকে। মেয়েটা একটা ম্যাজিক, যে করেই হোক মন মেজাজ ভালো করে দেয়। থাক আন্টি, আমি আর ভেতরে যাব না, আপনি বলুন তানহাকে কোন জায়গায় পাবো, আমি ওখানেই যাচ্ছি। এই তো সামনের বাজারেই গেছে, পেয়ে যাবে। প্রিয়তা আর কথা বাড়ালো না, তানহার মায়ের থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। উদ্দেশ্য বাজার। গালিবার নেহালও বাজারে এসেছে। ফিদানের ওপরে যতই ওরা বিরক্ত হোক, বন্ধু তো, তাও আবার ভিনদেশি, নিজ দেশকে অপমান করতে চায় না। বাঙালিরা অতিথি পরায়ণ হয়। যে কদিন ফিদান দেশে আছে তাদের দায়িত্ব ও কর্তব্য তাকে আপ্যায়ন করার। আচমকায় গালিব নেহালের পেটে কনুই দিয়ে গোতা দেওয়া শুরু করে। নেহাল বিরক্তিসূচক শব্দ করে বলে, কি সমস্যা তোর? ষাঁড়ের মতো এমন গোতাগতি করছিস কেন? ওই যে দেখ, ওই উষার বান্ধবী প্রিয়তা না? নেহাল বিরক্তি নিয়েই বলল। কোনটা? গালিব ইশারায় বোঝালো। ওই যে। নেহাল গালিবের দৃষ্টি অনুসরণ করে তাকালো সেদিকে। প্রিয়তাকে দেখে বলল, হ্যাঁ প্রিয়তাই তো। তো কি হয়েছে? চল কথা বলে আসি। আজব, আমরা যাব কেন? আরে চল না। প্রিয়তার বাম দিক থেকে ডাক দিল গালিব। মাই টাইপ গার্ল, কি অবস্থা তোমার, কেমন আছো? প্রিয়তা শুনল না, অন্যমনস্ক হয়ে হাঁটছে সে। তানহাকে পেলে কোথাও একটু বসে আড্ডা দিবে ভাবছে। গালিব আবারও ডাকলো, মাই টাইপ গার্ল, ক্যান ইউ হেয়ার মি? এবার প্রিয়তা শুনতে পেয়েছে গালিবের ডাক, তবে এটা তাকে উদ্দেশ্য করে কে ডাকবে ভেবে পেল না। তেমন একটা পাত্তা না দিয়ে হাঁটতে লাগলো। সামনে থেকে তানহা এগিয়ে এলো প্রিয়তার দিকে। প্রিয়তাকে এমন বিরস মুখে দেখে কিছুটা উদ্গ্রীব হয়ে শোধালো, কোথায় যাচ্ছিস প্রিয়, তাও এই সময়ে, এই রাস্তা দিয়ে? আর কি হাল নিজের, এমন দেখাচ্ছে কেন তোকে? পরিচিত কণ্ঠস্বরে সামনে ভালো করে তাকায় প্রিয়তা। তানহার চিন্তামাখা মুখশ্রী দেখতে পায় সে। প্রিয়তা জবাব দেওয়ার আগে আবারও গালিবের স্বর ভেসে এলো, ওই মাই টাইপ গার্ল, কি আজব, কখন থেকে ডাকছি পাত্তা দিচ্ছ না কেন?
এবার তানহাও শুনতে পায় সেই ডাক। গালিব আর নেহালকে দেখে কেমন একটা জড়তা কাজ করতে শুরু করলো তানহার। তার উপর এমন অদ্ভুত নামে সম্বোধন। প্রিয়তা কপাল কুঁচকে তাকালো গালিবের দিকে, ততটা খেয়াল করতে পারলো না কে। আপনি আমাকে বলছেন কিছু? তাছাড়া আর কাকে বলবো? প্রিয়তা, চিনতে পারছো না? আমি উষার কাজিন নেহাল, আর ও গালিব, আমার আর সাগরের বেস্ট ফ্রেন্ড। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আর চিনতে পারবে না কেন? প্রিয়তা তো চিনে, ও খেয়াল করতে পারেনি হয়তো আপনাদের। প্রিয়তার চোখ মুখ কুঁচকে তাকালো তানহার দিকে, বিরক্তি নিয়ে ইশারায় বলল কিছু একটা। তানহাও চোখ রাঙালো। নেহাল সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলো, কোথাও গিয়েছিলে নাকি তানহা? ওর হাতে ব্যাগ, দেখতে পাচ্ছিস না তুই? দেখে বোঝা যাচ্ছে বাজারে গিয়েছিল। ও হ্যাঁ, খেয়াল করিনি আসলে। প্রিয়তা চুপচাপ দাঁড়িয়ে আছে, তার বান্ধবী সব কটা হারাম দেখলে কেমন শ্বশুরবাড়ির মানুষ পেয়ে চোখ রাঙাচ্ছে। গালিবের হাব ভাবে প্রিয়তার মেজাজ তুঙ্গে, তার ওপর বারবার মাই টাইপ গাল সম্বোধন। কোনো মানে হয় এসবের? মাই টাইপ গাল, তোমার কি অবস্থা বললে না তো? এবার যেন প্রিয়তার রাগটা তরতর করে বেড়ে গেল। দাঁতে দাঁত পিষে বলল, কি তখন থেকে মাই টাইপ গাল করছেন? জন্মের পরে বাবা মা আমার একটা স্থায়ী নাম রেখেছে, সেই নাম ধরেই ডাকুন। এইসব কি ধরনের সম্বোধন? এবার নেহালও বিরক্ত হলো গালিবের সব কিছুতেই বাড়াবাড়ি। কি শুরু করলি গালিব? এমন করছিস কেন? গালিব নিষ্পাপ শিশুর মতো মুখ করে বলল, আমি আবার কি করলাম? আমি তো জাস্ট বললাম মাই টাইপ গার্ল, ওর সাথে আমার জমবে ভালো, বুঝলি নেহাল? প্রিয়তা ফুঁসে উঠল, জমবে ভালো মানে? মানে তুমি পুরোটাই আমার মতো। কথাটা শেষ করেই প্রিয়তার মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক দেখে বলল, না না, পুরোটা না, আমাদের মধ্যে অনেকটাই তফাৎ আছে, কিন্তু তবু অনেক মিল, বুঝলে? আর জেন্ডারের গালিব কথা শেষ করার আগে নেহাল শুকনো কাশি দেওয়া শুরু করলো। তার বন্ধু যে আবারও ফ্ল্যাট শুরু করে দিয়েছে তা তো বেশ বুঝতে পারছে সে। প্রিয়তা এবার তেতে উঠল, জেন্ডার কি বলছেন এসব? মাথা নষ্ট নাকি এর? তানহার তার বান্ধবীর সম্পর্কে আইডিয়া আছে, মুখের ব্যালেন্স হারিয়ে কখন কি উল্টাপাল্টা বলে ফেলে। হাজার হোক হবু ভাসুরের বন্ধু, হবু ভাসুর মনে হতেই তানহার কেমন লজ্জা লাগতে শুরু করলো। কী সব ভাবছে সে। প্রিয়তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তানহা কথা ঘুরালো, ভাইয়া চলুন না, আমাদের বাসায় যাই। এই তো সামনেই আমাদের বাসা, এখান থেকে এসে চলে গেছেন, শুনলে মা রাগ করবে। প্রিয়তার রাগে মাথা ফেটে যাচ্ছে। তার বান্ধবী এখানে একতরফা ভালোবাসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, আর তার বান্ধবী পড়েছে শ্বশুরবাড়ির মানুষ নিয়ে। আশ্চর্য না, এক মুহূর্ত এখানে থাকা যাবে না, তাহলে দেখা গেছে নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না প্রিয়তা। না না তানহা, অন্য একদিন আসবো। কদিন পর তো তুমি আমার ভাইয়ের বউ হয়েই আসবে আমার মামার বাড়িতে, আসা যাওয়া হবেই আমাদের। আজকে একটু তাড়া আছে, অন্য একদিন যাবো নে। তানহা তবু শুনল না, বারবার সাধতে থাকলো। এদিকে গালিবের দুষ্টুমিতে প্রিয়তা অতিষ্ঠ। বের হয়েছিল কোথায় মাইন্ড ফ্রেশ করবে, আর এখন মেজাজ আরও খারাপ হয়ে যাচ্ছে। আর কোনো কথা না বলে নিজের বাসার রাস্তা ধরল প্রিয়তা। তানহা এটাও খেয়াল করলো না এদিকে নেহালকে ফোনে না পেয়ে গালিবকে কল করলো সাগর। সাগরের কল অ্যাটেন্ড করায় প্রিয়তার দিকেও নজর পড়ল না গালিবের। কোথায় আছিস তুই? নেহাল তোর সাথে নেই? হ্যাঁ আমার সাথেই আছে, বাজারে যাচ্ছিলাম। কেন বলতো? আমি আধ ঘন্টা আগে ঢাকায় ফিরেছি। গালিব চমকালো। ফিদানের কথা শুনেই তো কাল রাতের বেলা উষাকে সঙ্গে নিয়ে চলে গেল গাজীপুরে, এখন আবার চলে এলো কেন? এই সকাল সকাল চলে এলি কেন? উষা কোথায়? ওকে রেখে এসেছিস? তোর কি আমাকে গাধা মনে হয়? এই না না, গাধা মনে হবে কেন? তবে গিয়ে ঠিকই মনে হয়। সাগরের মেজাজ খারাপ হলো, চল শক্ত হলো। সব পরিস্থিতিতেই মস্করা ভালো লাগে না। ফাজলামো বাদ দিবি কবে? যেদিন নিজের পুরুষত্বের প্রমাণ দিয়ে চাচা ডাক শোনাতে পারবি সেদিন। সাগরের মেজাজ বিগড়ালো। সামনে থাকলে নিশ্চয়ই গালিবের গাল লাল করে ফেলতো। নিজের রাগটুকু গিলে ফেলার চেষ্টা করলো। নিজেকে দমিয়ে পরপর বলল, আমি উষাকে সঙ্গে নিয়েই ঢাকায় ফিরেছি। শুধু জেনে রাখ, আমাদের আসার খবরটা তুই আর নেহাল ছাড়া অন্য কেউ না জানে। শকুনের নজর তীক্ষ্ণ। আপাতত চাচ্ছি না আমার ফ্যামিলির ওপরে শকুনের নজর পড়ুক। ফ্যামিলি বলে যে সাগর উষাকেই বুঝিয়েছে সেটাও বেশ বুঝতে পারলো গালিব। মুচকি হেসে নিজের অভদ্রতামি বাদ দিয়ে বলল, তা আবার চলে এলি কেন? মেয়েটাকে এভাবে জ্বালাচ্ছিস কেন তুই? সে অনেক কাহিনী, পরে বলবো। আপাতত আমি আমাদের বাসার কাছে একটা রেস্টুরেন্টে আছি, এখনও বাসায় ফিরিনি। নাস্তা করেই বাসায় যাব। তারপর কল কাটলো সাগর। নেহাল তানহাকে বিদায় দিয়ে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল গালিবের পেছনে। যেহেতু গালিব ওদের থেকে একটু দূরে দাঁড়িয়েছিল, নেহাল বুঝতে পারছে হয়তো সাগরের কল। কাল তো সেই বাড়িতে ঘটে যাওয়া সব কথাই সে শুনেছে।
রাগের পারদ এখন আকাশ ছুঁয়ে আছে নেহালের। গালিব সামনে এগিয়ে নেহালকে একা দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ওরা চলে গেছে? প্রিয়তা রেগে চলে যাচ্ছিল বিধায় আমিও তানহাকে যেতে বললাম। কে কল করেছিল? সাগর। উষাকে নিয়ে ঢাকায় ফিরেছে মাত্রই, এখন রেস্টুরেন্টে আছে। বলল ওদের ফেরার কথা আর কেউ না জানে। নেহাল প্রতি উত্তরে ছোট্ট করে বলল, ও যেন সে আগে থেকেই জানতো সব, কিন্তু গালিব তো ঘটনা জানে না। গালিব ভাবুক হয়ে বলল, কি এমন ঘটলো ওই বাড়িতে যে চলে আসলো ওরা? সাগর কিছু বলেনি তোকে? বলল এসে বলবে। তাহলে ও নিজে থেকে বলা অবধি ওয়েট কর। উষা একা একাই কখন থেকে বসে আছে রেস্টুরেন্টে। সাগর সেই যে ওয়াশরুমে যাওয়ার কথা বলে ভেতরে গেল, আর আসার খবর নেই। কিছু তো অর্ডারও করলো না এখনও। সাগর কি খাবে না খাবে সেটাও বুঝতে পারলো না উষা। আবার ঘাড় ঘুরিয়ে পেছনে ওয়াশরুমে যাওয়ার ওই দিকটায় চোখ বুলায়। 20-25 মিনিট তো হবেই। এদিকে পাশের টেবিলে বসে থাকা ছেলেটাও কেমন যেন কুনজরে তাকাচ্ছে। গায়ে বোরখা নেই, ঘরে পড়া প্লাজো গেঞ্জি, এইসব পরে থাকার দরুন রাস্তায় আর গাড়ি থামায়নি সাগর। ভেবেছিল পরিচিত রেস্টুরেন্টেই ঢুকবে বাসার কাছে এসে, তাই করলো। কিন্তু মানুষের নজর তো। উষার অস্বস্তি হচ্ছে। সাগর ভাই সাথে থাকলে হয়তো এভাবে তাকিয়ে থাকতে পারতো না ছেলেটা। নিশ্চয়ই বুঝে যেত উষার সাথে তার ব্যক্তিগত পুরুষ আছে। এবার উষার কান্না পাচ্ছে। কোনো পরপুরুষ তাকে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছে। ব্যাপারটা সে হজম করতে পারছে না। মনে মনে ভাবলো, যাবে কি একবার ওয়াশরুমের দিকে। আবার বিড়বিড় করলো, সাগর ভাই আপনি কোথায়? এখনও আসছেন না কেন? পাশের টেবিলে বসে থাকা ছেলেটা আর বসে থাকতে পারলো না। এই পাখিটাকে তার বেশ মনে ধরেছে। আপাতত এই মেয়ের সঙ্গ দরকার তার। আবার এই মেয়ের এমন অসহায় ভাব দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা তার প্রস্তাবে রাজি হয়ে যাবে। ছেলেটি মনে মনে কুরুর হেসে ভাবল, ইস এমন একটা খাসা মাল সে ছুঁতে পারবে। আনন্দে আটখানা ছেলেটি। আজকালকার মেয়েগুলো সারাক্ষণ স্কিন কেয়ার করে করে স্কিনটাকে কেমন মসৃণ করে রাখে, দেখলেই নেশা লেগে যায়। ভাবনার মধ্যেই সে এগিয়ে আসতে শুরু করলো উষার দিকে। সাগর ওয়াশরুমে নিজের চোখ মুখে পানি ছিটায়। নিজের গা থেকে কেমন একটা মেয়েলি ঘ্রাণ পাচ্ছে সাগর। হাত উঠিয়ে নিজের শার্ট উঁচু করে নাকের কাছে নিয়ে আসে, শুষে নেয় সেখানে থাকা মেয়েলি ঘ্রাণ। ভোর রাতের দিকে উষাকে কোলে করে গাড়িতে নিয়ে এসেছে সে। উষার মাথা ছিল সাগরের কাঁধে, সারা শরীর চিপকে ছিল একে অপরের সাথে। সাগর মুচকি হাসল। সাগরের এই মুহূর্তে ইডি সিরামের শেপ অফ ইউ গানটা মনে হচ্ছে। সে বিড়বিড় করে গাইল কয়েক লাইন গান। গান গাওয়া শেষ করে মিষ্টি করে হাসল সাগর। বিড়বিড় করে বলল, বেডশিট হবে না, আমার শার্ট হবে। সাগর ফুরফুরে মেজাজে এগিয়ে আসতে লাগলো উষার কাছে। সামনে তাকাতে দেখলো একটা অপরিচিত ছেলের সাথে কথা বলছে উষা। উষার সামনে দাঁড়িয়ে কি কথা বলছে যেন ছেলেটা। মুখে তার শয়তানি হাসি, চোখে কামুকতা। সাগরের মেজাজ খারাপ হলো। হাত দুটি মুষ্টিবদ্ধ করে সামনে এগোলো সে। কিছুটা কাছাকাছি আসতেই ছেলেটার কথা সাগরের কানে এলো, ভালো অফার দিচ্ছি, রাজি হচ্ছ না কেন? তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি খুব অসহায়, বিপদে আছো, তাই তো সাহায্য করতে চাচ্ছি। উষা তেজ নিয়ে বলল, আমি চেয়েছি আপনার সাহায্য? উষা ঝাঁঝালো আর শক্ত গলার স্বর। রাগে ফুঁসছে সে, কিছুটা রাগ সাগরের ওপরেও। লোকটার কোনো আক্কেল নেই। সাগর থমকে দাঁড়ায়, শুনতে চায় উষা কি বলে, কিন্তু রাগ লাগছে ভীষণ ওর। আবারও লোকটা বলে, চাইলে আজকে সারাদিন আর সারা রাত আমার সাথে কাটাতে পারো, ডাবল পেমেন্ট করব। তোমাকে এভাবে দেখেই আমি সন্তুষ্ট হয়েছি। বাকিটা দেখে যদি সন্তুষ্ট করতে পারো তাহলে পয়সা ডাবল। একটা অপরিচিত পুরুষ, তার ওপর পর পুরুষের মুখে নিজেকে নিয়ে এমন কুরুচিপূর্ণ কথা উষাকে আহত করলো। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হলো। নিজের প্রতি ঘৃণা জন্মেছে। সাগর আর দাঁড়িয়ে থাকতে পারল না। রাগে তার কপালের শিরাগুলো দৃশ্যমান হয়ে গেছে, মুখটা রক্তিম হয়ে গেছে মুহূর্তেই। সকাল বিধায় রেস্টুরেন্টেও তেমন মানুষের ভিড় নেই। চোখ মুখ শক্ত করে এগিয়ে এলো ছেলেটির দিকে। এই ছেলেকে আজকে সে কি করবে তা নিজেও জানে না। কাল রাত থেকে রাগে মাথা ফেটে যাচ্ছে তার। আবার এখন এই নাটক। উষা আর বসে থাকতে পারল না, হুট করে দাঁড়িয়ে যায়। রাগে পুরো শরীর কাঁপছে তার। উষার মনে হচ্ছে এই মুহূর্তে সে অভিমুখে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে খুন করে ফেলতে পারবে। অচেনা ছেলেটি অগ্নিরূপ ধারণ করা কোমল নারীকে দেখে তীক্ষ্ণ নজরে। দেখতে ভয়ঙ্কর লাগছে তার নিজের কাছে। উষা ঠাস করে এক থাপ্পড় বসায় ছেলেটির গালে। সাগর থাপ্পড়ের দৃশ্য দেখে দাঁড়িয়ে যায়। ঠিক উষার পেছনেই সে। আর এক কদম এগোলে উষার পিঠের সাথে নিজের বুক গিয়ে ঠেকবে। থাপ্পড় দিয়েই উষা তেজি কণ্ঠে বলে, জানোয়ার, ঘরে মা বোন নেই? মেয়ে মানুষ দেখলেই শরীরে রক্ত গরম হয়ে যায়। তোর মতো রাস্তার কুত্তার দিকে কে নজর দিবে? আমি একজন বিবাহিত মেয়ে। ঘরে আমার তোর থেকে হ্যান্ডসাম আর ভদ্র একটা স্বামী আছে।
দুনিয়ার সব পুরুষের থেকেও বেস্ট সে। তোর মতো নর্মদার কিডদের দিকে আমি ফিরেও তাকাই না। ছেলেটি গালে হাত দিয়ে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে থাকে উষার দিকে, যেন কাঁচা চিবিয়ে খাবে। সাগর উষার উত্তরে সন্তুষ্ট। ও ভেবেছিল তার চাচির কিছু কিছু স্বভাব হয়তো উষার মধ্যে থাকবে, কিন্তু না, তাকে ভুল প্রমাণ করে দিয়ে সে অবলীলায় বলে দিল, আমি একজন বিবাহিত মেয়ে। ঘরে আমার তোর থেকেও হ্যান্ডসাম আর ভদ্র একটা স্বামী আছে। দুনিয়ার সব পুরুষের থেকেও বেস্ট সে। উষার বলা বাক্য সাগরের মন ছুঁয়েছে, মনে ধরেছে। সাগর বেশ রুক্ষ আর গম্ভীর স্বরে বলে, কি সমস্যা, কি হচ্ছে এখানে? পরিচিত কণ্ঠস্বর কর্ণকুহর হতে উষা পেছন ফিরে চায়। সাগরের অগ্নিরূপ দেখে সে। উষার সাথে সাথে সেই ছেলেটিও তাকায় সাগরের দিকে। উষা যতই সাহস দেখে থাপ্পড় দিক না কেন, ভেতরে ভেতরে ঠিকই ভয় পাচ্ছিল। প্রিয় মানুষটিকে দেখে আর নিজেকে ঠিক রাখতে পারল না। কাঁপতে থাকা শরীর নিয়ে ঝাঁপিয়ে পড়ল সাগরের বুকে। বিয়ের পরে এই প্রথম স্বেচ্ছায় উষা সাগরের সান্নিধ্যে এসেছে। সাগরও উষার পিঠে হাত রাখলো। পরপর উষাকে সরিয়ে এগিয়ে গেল ছেলেটার দিকে। এতক্ষণে আশেপাশে মানুষের ভিড় জমে গেছে। রেস্টুরেন্টের মালিক উষাদের পরিচিত, কিন্তু তিনি এখন নেই। ম্যানেজার আছেন, ম্যানেজারও চিনে তাদেরকে। ম্যানেজার সহ বাকি স্টাফরাও এলো সেখানে। সাগর সেসবে তোয়াক্কা করলো না। অপরিচিত ছেলেটি কিছু বলার আগেই সাগর এলো পাথারি মারতে শুরু করলো তাকে। ছেলেটি বসে নেই, সেও আত্মরক্ষার জন্য লড়াই করতে লাগলো। উষার খারাপ লাগছে এভাবে ধস্তাধস্তি দেখে। এক ফাঁকে সেও ছেলেটি একটা গ্লাস ভেঙে সেটি দিয়ে আঘাত করে বসে সাগরের হাতে। আঘাত লাগার দরুন সাগরের হাত আলগা হয়ে যায়। সেই ফাঁকে সেখান থেকে পালিয়ে যায় ছেলেটি। ম্যানেজার সহ সবাই দুজনকে ছাড়াতে চেষ্টা করছিল। সাগরের আঘাত লাগায় সবাই ওকে নিয়ে পড়ে গেল। এদিকে সাগরের হাতে রক্ত দেখে আর এসব মারামারি দেখে উষা ঠিক থাকতে পারল না। মাথা ঘুরে পড়ে গেল সেখানেই। একজন স্টাফ গেল উষাকে তুলতে। সাগর সেটা দেখে নিজের আঘাতপ্রাপ্ত স্থান চেপে ধরে উঠে দাঁড়ায়। ছেলেটিকে শাসানোর মতো করে চোখ পাকায়। রক্ত চক্ষু নিয়ে শক্ত কণ্ঠে বলে, ডোন্ট ট্রাই টু টাচ হার। সাগরের অমন শক্ত কণ্ঠে স্টাফ সেখানেই দাঁড়িয়ে যায়। ম্যানেজার বিচলিত হয়ে বলে, স্যার আপনার হাত অনেকটাই কেটে গেছে, ইনফেকশন হতে পারে, ম্যামকে সহ আপনাকে ডক্টরের কাছে যেতে হবে। সাগর উত্তর দিল না। রক্তমাখা হাত দিয়ে আবারও কোলে তুলে নিল উষাকে। স্যার আপনার হাতে ব্যথা, কাঁচ ভেতরে চলে গেছে, প্রবলেম হবে। সাগর শুধু গম্ভীর কণ্ঠে বলল, আই ক্যান হ্যান্ডেল ইট। পরপর বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। ওই বাসটাকে তো সে পরে দেখে নিবে। এখান থেকে বাসা বেশি দূরে নয়, ড্রাইভ করে যেতে পারবে সে। 5-10 মিনিট লাগবে।